বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শান্তনু হাসান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি একাদশ প্রথম বর্ষের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ক্লাস নিব। তো এই ক্লাস আমরা অনেকদিন ধরে নিচ্ছি। তো আমাদের মোটামুটি 12টি চ্যাপ্টার ছিল একাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়। তো এই 12টি ক্লাসের ভিতরে আমাদের 12টি অধ্যায় ছিল। এই 12টি অধ্যায়ের সবগুলো অধ্যায় আমাদের ক্লাস নিয়ে শেষ হয়ে গেছে। তো সেই কারণে আজকে আমরা রিভিশন ক্লাস নেব। তো রিভিশন ক্লাসে আমরা প্রথম অধ্যায় থেকে রিভিশনটা শুরু করব আসলে। তো প্রথম অধ্যায়ে আমাদের ব্যবসার মৌলিক ধারণা নিয়ে আলোচনা করা আছে। তো ব্যবসার মৌলিক ধারণা নিয়ে তোমাদের আহমেদ করিম স্যার তোমাদেরকে ক্লাস নিয়েছে শুরু থেকেই। তো আমরা যেহেতু রিভিশন ক্লাস, তো খুঁটিনাটি বিষয়গুলো যেগুলো ধরো পড়ানো হয়নি অথবা যেগুলো টাচ করা হয়নি, যেগুলোতে আমরা গুরুত্ব কম দেই, সেই বিষয়গুলো আমরা রিভিশন ক্লাসে নিয়ে আসবো। যেহেতু আমাদের সময় আছে, যেহেতু আমরা রিভাইজ করছি বিষয়গুলো, সেহেতু আমরা সবগুলো বিষয়ই এখানে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো আলোচনা থেকে বাদ পড়ে গেছে। আমরা যখন পড়িয়েছিলাম তোমাদেরকে মেইন আলোচনাতে, তোমার অনেক বিষয়ই আমরা আলোচনা থেকে বাদ দিয়ে দিই ইম্পর্টেন্স অনুযায়ী। তো সেই কারণে আমরা রিভিশন ক্লাসে সেই বিষয়গুলো নিয়ে আসবো যেগুলো আসলে কম পড়ানো হয়েছে। তো আমাদের রিভিশন ক্লাসে আজকে যে বিষয়গুলো তোমরা পাবা সেটা হচ্ছে, আমরা এখানে ব্যবসার সম্পর্কে আমরা আজকে ডিটেইলস জানবো। যেসব মনীষীরা ব্যবসা সম্পর্কে বিস্তারিত সংজ্ঞা দিয়েছেন, সেসব মনীষীদের সংজ্ঞাও অনেক সময় তোমাদের পরীক্ষাতে চলে আসে যে এই সংজ্ঞাটা কোন মনীষী দিয়েছেন। তো সেই কারণে আমরা সংজ্ঞায়নগুলোও দরকার আছে যে ব্যবসা সম্পর্কে কোন মনীষীরা কি বলেছেন। তো এই সম্পর্কে আমরা জানবো, এবং ব্যবসার উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কেও আমরা বিস্তারিত জানবো। তো ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে তোমার হয়তোবা সৃজনশীল প্রশ্ন আসবে না, কিন্তু ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে তুমি কিন্তু ভর্তি পরীক্ষাতে প্রশ্ন পাবা, যে মুদ্রার প্রচলন হয়েছে কোন যুগে, শিল্প বিপ্লব কখন হলো, অথবা আধুনিক যে আমরা ব্যবসার যে ধ্যান ধারণা, এই আধুনিক ব্যবসার সূচনা কখন থেকে হয়, বা এই আধুনিক ব্যবসার পর্যায়ে আসার আগ মুহূর্তে ব্যবসার কি ধরনের পরিবর্তন এখানে হয়েছে, বা ব্যবসার আগের বা প্রাচীন যুগের যে ব্যবসার যে প্রচলন ছিল সেটা কেমন ছিল, বা বার্টার সিস্টেম কি, বা বিনিময় প্রথাটা কি, এটা কিন্তু তোমাদের এখানে জানতে হবে। তো আজকের ক্লাস থেকে তোমরা এগুলো পাবে। এরপরে আমরা এখানে ব্যবসার আওতা ও পরিধি, এটাও তোমাদের হয়তোবা পড়ানো হয়নি। তো আওতা ও পরিধিটাও আমরা পড়বো, যে ব্যবসার ভিতরে আসলে কি কি আছে। তো আমরা জানি যে ব্যবসার ভিতরে তোমার এখানে শিল্প আছে, বাণিজ্য আছে, প্রত্যক্ষ সেবা আছে। তো এইগুলো নিয়েও আজকে আমরা রিভিশন ক্লাসে আলোচনা করব। এবং ব্যবসার উদ্দেশ্য, আমরা অনেক সময় ব্যবসা পড়ি ঠিকই, বা ব্যবসার শিক্ষার স্টুডেন্ট হিসাবে এই যে ব্যবসা, এটার উদ্দেশ্যটা আসলে কি, বা আমরা অবজেক্টিভটা কি, ব্যবসা করার উদ্দেশ্যটা আমরা অনেক সময় বলি যে শুধু মুনাফা অর্জনই ব্যবসার মুখ্য উদ্দেশ্য, বা আমরা এরপরে বলি যে সমাজের কল্যাণ করা ব্যবসার উদ্দেশ্য। এছাড়াও কিন্তু ব্যবসার অনেক উদ্দেশ্য রয়ে গেছে। তো সেই সব উদ্দেশ্যগুলোও কিন্তু আমরা বিস্তারিত এখানে আজকে আলোচনা করব। তো আমরা আসো কথা না বাড়িয়ে আমাদের রিভিশন ক্লাসের প্রথম যে টপিকটা আছে সেটাতে চলে যাই। ব্যবসার ধারণা নিয়ে তোমাদেরকে আমি বিস্তারিত এখন ব্যাখ্যা করব। তো প্রথমেই যেটা আমরা বলি যে ব্যবসাটা আসলে কি। তো ব্যবসা বলতেই আমরা বলি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ও সেবা কর্মের উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে কিন্তু আমরা ব্যবসা বলি। তো এখানে হাইলাইটেড বিষয় যেটা আছে, যে আমরা কিন্তু বলি যে অর্থনৈতিক কর্মকাণ্ড, যে কোনো বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকেই আমরা ব্যবসা বলবো, এবং যদি সেটা মুনাফা অর্জনের উদ্দেশ্য হয়। যদি মুনাফা অর্জনের উদ্দেশ্য ছাড়া কোনো বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড হয়, সেটা কিন্তু ব্যবসা হবে না। তুমি ধরো তোমার প্রয়োজন মেটানোর জন্য প্রত্যেক দিনই অনেক ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, কিন্তু সেগুলো কিন্তু ব্যবসা না। তুমি তোমার মোবাইল রিচার্জ করতেছো, তোমার মোবাইল দিয়েই তুমি বিভিন্ন ধরনের পেমেন্ট করছো, অনলাইনের জিনিস পারচেজ করছো। তো এগুলা কিন্তু তোমার এখানে ব্যবসা। তুমি এখানে যেহেতু এগুলো ওয়ান টাইম পারচেজ করছো, অথবা তুমি এখানে যেহেতু এটা মুনাফা অর্জনের উদ্দেশ্য করছো না, সেটা কিন্তু ব্যবসা হবে না। আবার তুমি যদি এই জিনিসটাই যদি অনলাইনে বসে তোমার পুরাতন কোনো জিনিস বিক্রয়ের সাথে যদি তুমি ধরো, আমাদের ফেসবুকে এখন একটা পেজ আছে রিসাইকেল বিন, তুমি যদি এই রিসাইকেল বিনে ধরো যে পুরাতন জিনিস যারা কম দামে বিক্রি করে তাদের থেকে কিনে আবার সেটাকে আবার বিক্রি করো বিভিন্ন জায়গাতে, এটা কিন্তু আবার ব্যবসা হবে, কারণ এখানে তোমার মুনাফা অর্জনের একটা উদ্দেশ্য আছে। তো এইভাবে আমরা এখানে মুনাফা অর্জনের উদ্দেশ্য এবং বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড, এই দুইটা বিষয় দিয়েই আমরা বলি যে ব্যবসা সংজ্ঞায়নটা
হওয়া উচিত। এছাড়াও আমরা এখানে ব্যবসাটাকে বলি যে ব্যবসা একটি স্বাধীন এবং পরিবর্তনযোগ্য পেশা। যে ব্যবসাটাকে আমরা এখানে চাকুরি থেকে আলাদা করছে এই কারণে যে চাকুরির ক্ষেত্রে কিন্তু স্বাধীনতাটা থাকে না, যে চাকুরি বা চাকর যে অন্যের অধীনে থেকে তোমার কাজ করতে হয়, এখানে কোনো ব্যক্তি স্বাধীনতা বা এখানে ব্যক্তিগত ইচ্ছার কোনো এখানে কিন্তু দাম নেই। তোমার প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী তোমাকে সারা জীবন খেটে যেতে হবে। তোমার প্রতিষ্ঠান যদি তোমাকে তোমার প্রয়োজন অনুযায়ী ছুটি বা তোমার যেই সমস্যা সেই সমস্যার জন্য যদি তোমাকে ছাড় না দেয়, সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে কোনো কিছুই করার নেই। তো এই যে আমরা বলি হচ্ছে চাকুরির ক্ষেত্রে এই সমস্যা, এইটা জন্যই অনেকে কিন্তু স্বাধীনচেতা মানুষ যারা আছে তারা চাকরি না করে এখানে তারা ব্যবসা করে, তারা নিজেরা স্বাধীনভাবে বিভিন্ন ধরনের ব্যবসার সাথে তারা জড়িত হয়। অনেকে দেখা যায় যে এই যে তোমরা এখন দেখো যে যারা চাকুরিজীবী না, যারা ব্যবসার সাথে জড়িত, বিভিন্ন ধরনের কেনাবেচার সাথে বা স্টকের সাথে কিন্তু তারা জড়িত থাকে। যেমন আমরা এখানে এই যে রোজার আগেই দেখি যে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়, এখন পেঁয়াজের দাম বাড়ছে, তো অনেকেই দেখা যায় এখন পেঁয়াজ আলু এগুলা কিনে রাখছে, পেঁয়াজ আলুর দাম কিন্তু আরও বাড়বে। তো এটা দিয়ে তারা কিন্তু পরবর্তীতে এই মানে যখন দাম বাড়বে তখন কিন্তু এটা বিক্রি করে লাভবান হতে পারে। তো এইভাবেই আমরা বলি যে ব্যবসাটা আসলে স্বাধীন পরিবর্তনযোগ্য, যে কোনো এখানে পেশা হতে পারে, সেটা ব্যবসা হিসেবে আসবে। এবং আমরা ব্যবসার ক্ষেত্রে বলি যে ব্যবসার আমরা যখন সংজ্ঞায়ন করব, ব্যবসার সংজ্ঞাতে আমরা এখানে আর্থিক কর্মকাণ্ড বলবো, বৈধ কর্মকাণ্ড বলবো, মুনাফা অর্জনের উদ্দেশ্য বলবো, স্বাধীন এবং পরিবর্তনযোগ্য পেশা বলবো, এবং ব্যবসার সাথে আরও কিছু কথা আমার এখানে যোগ করতে হবে। আমি যদি সংজ্ঞায়ন করতে যাই যে ব্যবসাটা হচ্ছে ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে কাজ করে সেখান থেকে মুনাফা বের করে নিয়ে আসার একটা প্রয়াস। তো এখানে ব্যবসা করতে গেলে তোমার ঝুঁকি এবং অনিশ্চয়তাও থাকবে। তুমি যদি ব্যবসা করো সেখানে অবশ্যই ঝুঁকি থাকবে, অনিশ্চয়তা থাকবে। ঝুঁকি অনিশ্চয়তা যেখানে নাই সেটা কিন্তু ব্যবসা হবে না। তোমার এখানে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড, মুনাফাও আসতেছে, বা তুমি যত টাকা খাটাচ্ছ তার বিপরীতে কিন্তু মুনাফাও আসতেছে, এবং বিভিন্ন জায়গাতে তোমার এইখানে ধরো যে তুমি খাটাতে পারতেছো বা বিভিন্ন ধরনের কাজ এটা লাগাইতে পারতেছো, কিন্তু সেটা তোমার ব্যবসা হবে না যদি এখানে ঝুঁকি ও অনিশ্চয়তা না থাকে। যেমন আমরা বলতে পারি যে এখানে এই যে সুদখোর যারা আছে তারা কিন্তু বিভিন্ন জায়গাতে টাকা লাগায়, তো টাকা লাগায় কিন্তু তারা ওইখান থেকে মোটা অঙ্কের প্রফিট তারা করে, কিন্তু এটাকে আমরা ব্যবসা বলতে পারবো না, কারণ এখানে ঝুঁকি ও অনিশ্চয়তা নাই। তুমি যদি আবার এখানে ফটকা বাজারের যে ব্যবসাগুলো আছে, যে আমরা বিভিন্ন ধরনের রিস্কি শেয়ার আছে সেইগুলো কিনো আবার বিক্রি করো, তাহলে সেই ক্ষেত্রে ওইটাকে কিন্তু আমরা ব্যবসা বলতে পারবো না। তো সেই কারণেই এখানে ব্যবসা করার ক্ষেত্রে ঝুঁকি ও অনিশ্চয়তা থাকবে। ঝুঁকি ও অনিশ্চয়তা না থাকলে সেটা ব্যবসা হবে না। যেমন অনেকে ব্যাংকে টাকা রাখে, ফিক্সড ডিপোজিট করে, সঞ্চয়পত্র কিনে, এগুলা কিন্তু ব্যবসা না। তো সেই কারণেই ঝুঁকি ও অনিশ্চয়তা ছাড়া কিন্তু ব্যবসা হবে না। এছাড়া এই আমরা বলি যে ঝুঁকি ও অনিশ্চয়তা যেহেতু ব্যবসায় আছে, প্রত্যেক ব্যবসায়ী দেখা যায় যে এই ঝুঁকি ও অনিশ্চয়তাটা দূর করার জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের তাদের দূরদর্শীমূলক এবং তীক্ষ্ণ বুদ্ধির এখানে প্রয়োগ কিন্তু তারা ঘটিয়ে এখান থেকেই তারা মুনাফা নিশ্চিত করে। কারণ যেখানেই অনিশ্চয়তা সেখানে কিন্তু মানুষ যেতে ভয় পায়। তো এই ভয়টা যারা জয় করে, এই অনিশ্চয়তার ভিতরে যারা ঝুঁকি নিয়ে অর্থ বিনিয়োগ করে, তারাই কিন্তু সেখান থেকে প্রফিট নিয়ে আসতে পারে, এবং তাদেরকে আমরা উদ্যোক্তা বলি, তারাই এখানে ব্যবসায়ী। তো সে কারণে আমরা এখানে ব্যবসা সংজ্ঞায়ন করতে গেলে এই বিষয়গুলো আসবে। এছাড়াও আমরা এখানে ব্যবসা কথা যদি আমরা বলি যে এখানে মূলধন বিনিয়োগের একটা কথা থাকে, যে ব্যবসা হইতে হলে অবশ্যই এখানে কোনোভাবে মূলধন বিনিয়োগ করতে হবে, অথবা এখানে আমরা এই মূলধন বিনিয়োগ করে কোনো না কোনো কিছু এখানে সৃষ্টি বা তৈরি করতে হবে যেটা মানুষের অভাব পূরণ করে, যেটাকে আমরা বলি হচ্ছে উপযোগ সৃষ্টি করা। যে ব্যবসা যদি কোনো কিছুর উপযোগ সৃষ্টি করে, সেটা থেকে মানুষের অভাব পূরণ করে, সেটা থেকে যদি প্রফিট করতে পারে, সেটাকে আমরা ব্যবসা বলি। তো এইভাবেই আমরা এখানে ব্যবসা করার ক্ষেত্রে আমরা যদি বলি যে কোনো প্রতিষ্ঠান কর্তৃক মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্য সেবা দ্রব্যাদি উৎপাদন বন্টন এবং এর সহায়ক কার্যাবলীকে কিন্তু আমরা এখানে ব্যবসা হিসাবে সহজেই সংজ্ঞায়িত করতে পারতেছি। এছাড়াও ব্যবসা সম্পর্কে আমরা বিভিন্ন মনীষীদের সংজ্ঞা এখন পড়তে পারি। আমরা এখানে 4টা মনীষীর সংজ্ঞা পড়বো। এছাড়াও তোমাদের এখানে বইয়েতে আরও অনেক সংজ্ঞা দেওয়া আছে। তো আমরা 4টা সংজ্ঞা যেটা সচরাচর আমরা দেখে থাকি বিভিন্ন বই দেওয়া থাকে, তো সেখান থেকে 4টা সংজ্ঞা নেওয়া। প্রথম যে সংজ্ঞাটা আছে অধ্যাপক স্কিনার ও ইভান শেভিচের একটা সংজ্ঞা আছে। এখানে উনি ব্যবসা সম্পর্কে বলেছেন, বিজনেস ইজ দ্য এক্সচেঞ্জ অফ গুডস সার্ভিসেস অর মানি ফর মিউচুয়াল বেনিফিট অর প্রফিট। যে ব্যবসাই হচ্ছে যে পারস্পরিক সুবিধা অর্জনের জন্য আমি যদি মুনাফার উদ্দেশ্যে নিজেদের ভিতরে পণ্য সেবা এবং অর্থের বিনিময় করি, সেটাকে আমরা ব্যবসা বলি। যে এই যে আমাদের এখানে স্কিনারের যে সংজ্ঞাটা আছে যে মিউচুয়াল বেনিফিটের জন্য,
যখন আমরা পণ্য সেবা বা এখানে অর্থের বিনিময় করছি সেটাকে কিন্তু আমরা এখানে ব্যবসা বলতে পারবো। তো উনার সংজ্ঞাতে সব কিছু আসেনি, তো আমরা এখানে সংজ্ঞায়ন যখন করব, সংজ্ঞায়নের ক্ষেত্রে যে কোনো একজন লেখক সে যেভাবেই সংজ্ঞাটা দিয়েছে সেভাবেই আমরা লিখব, এখানে কোনো ক্রিটিসিজমের দরকার নেই। কিন্তু সংজ্ঞায়ন কোনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে তুমি পড়লেই কিন্তু বুঝতে পারবা, এখানে পুরা সংজ্ঞাটা আসেনি। তো এভাবে আমরা যদি পুরা সংজ্ঞাটা আসতো তাহলে কিন্তু পরবর্তী কোনো লেখক আর সংজ্ঞা দিত না। তো আমরা দেখি যে বিভিন্ন থিওরি দেওয়ার ক্ষেত্রে এটা অন্ধলোকের হাতি দর্শনের মতোই, যে তুমি যদি 5 জন অন্ধলোককে একসাথে একটা হাতির কাছে দাঁড়া করিয়ে দাও এবং তাদেরকে যদি বলো যে হাতি আসলে দেখতে কেমন, তারা যদি আসলেই হাতি দেখে না থাকে তাহলে কিন্তু তারা বিভিন্ন জন বিভিন্নভাবে হাতির বর্ণনা করবে। কেউ যদি পায়ের কাছে থাকে সে বলবে যে হাতি হচ্ছে গাছের মতো, আবার কেউ যদি লেজের কাছে থাকে সে বলবে হাতি হচ্ছে দড়ির মতো, কেউ যদি সুরের কাছে থাকে সে বলবে হাতি হচ্ছে এখানে সাপের মতো, আবার কেউ যদি এখানে কানের কাছে থাকে সে বলবে হাতি হচ্ছে কুলার মতো, কেউ যদি পেটের কাছে থাকে সে বলবে যে হাতি হচ্ছে বিশাল দেওয়ালের মতো। তো এখানে সংজ্ঞায়ন করতে গেলেও যারা সংজ্ঞা দিবে তারাও কিন্তু এখানে ব্যবসা সম্পর্কে বা বিভিন্ন থিওরি যারা দিচ্ছে তারা কিন্তু সংজ্ঞায়ন করার ক্ষেত্রে এভাবেই সংজ্ঞাটা করবে, যে যে জায়গাতে দাঁড়িয়ে আছে সেই জায়গা থেকেই সে চেষ্টা করবে এই জিনিসটাকে বোঝানোর জন্য। তো সেই কারণেই এখানে কারো সংজ্ঞাই 100% অ্যাপ্রোপ্রিয়েট না। তো সেই কারণেই আমরা 3-4টা সংজ্ঞা আমরা দেখি। তো এরপরের যে সংজ্ঞাটা আছে বিও হুইলারের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে। উনি বলেছেন যে ব্যক্তিগত লাভের প্রত্যাশায় এখানে সমাজে পণ্য সেবাদি সরবরাহ একটি সংগঠিত পরিচালিত প্রতিষ্ঠানই হচ্ছে ব্যবসা। যে আমরা এখানে ব্যক্তিগত লাভের প্রত্যাশায় যদি সমাজে পণ্য সেবাদি সরবরাহ করি, তো এইটার যে সংগঠন বা এই সংগঠিত রূপটাকে আমরা এখানে ব্যবসা বলছি। তো উনার সংজ্ঞাতে উনি এটা বলেছেন। এর ছাড়া আমরা এখানে রজার ডাব্লিউ ববসনের একটি সংজ্ঞা আছে। রজার ডাব্লিউ ববসনের যে সংজ্ঞাটি আছে উনি এখানে বলেছেন যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ও সেবা মতাদর্শ উৎপাদন ও বন্টনের সাথে সম্পৃক্ত মানবীয় কার্যাবলী ব্যবসায় অন্তর্ভুক্ত। উনি এখানে মানবীয় কথাটা নিয়ে আসে, নতুন একটা জিনিস আসছে এখানে মানবীয় কথাটি। বাকি সবগুলো জিনিস আমরা আগেও পড়েছি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সেবা ও মতাদর্শ উৎপাদন ও বন্টনের সাথে সম্পৃক্ত মানবীয় কার্যাবলী কি এখানে ব্যবসা বলা যাবে। তো আমরা ব্যবসার ক্ষেত্রে একটু পরেই আমরা যখন ব্যবসার আওতাতে যাব তখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা এখানে ব্যবসা বলতে কিন্তু এখানে সব মানবীয় কার্যাবলীকেই আমরা এখানে ব্যবসার ভিতরে নিয়ে আসি। যে মানুষ যে কোনো ধরনের বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড যদি সে এটা করে এবং সেটা যদি সে পৌনঃপুনিকভাবে করে এবং সেটা যদি তার মুনাফা অর্জনের উদ্দেশ্যে যদি করা হয় তাহলেই কিন্তু আমরা সেটাকে ব্যবসা বলতে পারবো। যেমন অনেকেই আছে যে তার সৃজনশীল প্রতিভা, সে ভালো ছবি আঁকতে পারে, সে এই ছবি একে একে বিক্রি করে, তো এটাই কিন্তু তার ব্যবসা। আবার অনেকে দেখা যায় যে সে মেরামতের কাজ খুব ভালো পারে, সে কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, সে ইলেকট্রিকের কাজ বা মেরামত জনিত সে কাজ, ইলেকট্রনিক্সের যে জিনিসগুলো সে মেরামত করতে পারে, তো সে এইগুলো মেরামত করেই সে রিপেয়ারিং শপ খুলে সে কিন্তু তার জীবিকা নির্বাহ করতে পারবে। তো এটাও একটা ব্যবসা হবে। তো সেই কারণেই এখানে আমরা এই রজারের সংজ্ঞা, রজার ডাব্লিউ ববসনের থেকে এই সংজ্ঞাটা আমরা পেতে পারি। তারপর ডক্টর আর ই ঘোষ এবং এইচ.এ. বেকার এখানে সংজ্ঞা দিয়েছেন। তাদের সংজ্ঞাটাও মোটামুটি ভালো, যে দেশের প্রয়োজনে পণ্য সেবা সামগ্রী উৎপাদন এবং বিক্রয়ের উদ্দেশ্যে মানুষ এককভাবে অথবা যৌথভাবে যে কার্যক্রম সম্পাদন করে তাকেই মূলত ব্যবসা বলে। তো এখানে একক এবং যৌথভাবে কথাটাই বলা আছে যে মানুষ এককভাবে বা যৌথভাবে যে কার্যক্রম সম্পাদন করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে সেটাকে ব্যবসা বলে। এবং এখানে নতুন একটা কথা উনি বলেছেন যে দেশের প্রয়োজন। তো এখানে দেশের প্রয়োজনের কথাটা এখানে নতুন উনি নিয়ে আসে রজার আর ই ঘোষ এবং এখানে এইচ.এ. বেকার। তো তাদের এই সংজ্ঞাতে এই নতুন জিনিসটা আমরা পেলাম যে তারা দেশের প্রয়োজনের কথা বলেছেন এবং এখানে একক বা যৌথ প্রচেষ্টার কথা বলেছেন, যেটা মুনাফা অর্জনের উদ্দেশ্য করা হয় সেটাকে আমরা ব্যবসা বলব। তো তোমরা এখানে যারা সংজ্ঞা লিখতে যাবে, যদি তোমাকে ব্যবসা কি বলে, 1 নাম্বারের যদি তোমার এখানে ব্যবসা কি বলে, তাহলে সেই ক্ষেত্রে তোমার এত সংজ্ঞা লেখার দরকার নাই, নিজের ভাষায় কিছু লিখবা আর যে কোনো একটা সংজ্ঞা তুমি দিতে পারো, তাহলে সেই ক্ষেত্রে তোমার ব্যবসা সংজ্ঞাটা 1 মার্কসের জন্য হয়ে যাবে। এখন তুমি 4টা সংজ্ঞা শিখেছ, তো 1 মার্কসের জন্য তুমি 4টা সংজ্ঞা লিখতে যাবে না। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, যে তোমার মার্কস অনুযায়ী তোমার এখানে লিখতে হবে। তুমি পারো বলে তুমি বেশি লিখবা বা এই জিনিসটা তোমার জানা আছে বলেই তুমি লেখা সময় নষ্ট করবা, নট নেসেসারি। ঠিক আছে? তো সেই কারণেই এখানে ওইভাবেই তুমি সংজ্ঞা জেনে রাখো কিন্তু লিখবা তোমার মার্কস অনুযায়ী।
এরপর হচ্ছে আমরা ব্যবসা সম্পর্কে এতক্ষণ যা কিছু আলোচনা করেছি, বিভিন্ন মনীষীদের সংজ্ঞা এবং 4 জন লেখকের সংজ্ঞা আমরা এখানে এনেছি, এইগুলা থেকে এবং উপরের যে আলোচনা ছিল এইগুলা থেকেও আমরা ব্যবসা সম্পর্কে এই ধারণাটা পেতে পারি যে আমরা ব্যবসা বলতে এখানে পণ্যদ্রব্য উৎপাদন, বন্টন, গুদামজাতকরণ, পরিবহন, ব্যাংকিং সেবা অথবা প্রচার প্রসার, মতামত ইত্যাদির মাধ্যমে পণ্য দ্রব্য, শ্রম এবং সেবাকর্ম ভোক্তা বা গ্রাহকদের মধ্যে বিতরণ করে প্রত্যক্ষভাবে মালিকের জন্য মুনাফা অর্জন এবং পরোক্ষভাবে জনগণের সেবা প্রদান করাই হচ্ছে ব্যবসা। তো তুমি এইভাবেও ব্যবসা সম্পর্কে লিখতে পারো যে এখানে ব্যবসা সংজ্ঞাটা এখানে করা হয়েছে বাণিজ্যের আলোকে, যে আমরা এখানে এই যে পণ্য উৎপাদন বন্টন, উৎপাদনটা শিল্পের ভিতরে পড়েছে, তো উৎপাদন বন্টন থেকেই তোমার শুরু হয়ে গেছে বাণিজ্যের কাজ। তো এখানে উৎপাদন, বন্টন, গুদামজাতকরণ, পরিবহন, ব্যাংকিং সেবা সহ এখানে যেই সব কাজ দিয়ে আমি পণ্য সেবা আমি ভোক্তা ও গ্রাহকদের মধ্যে বিতরণ করতে পারবো এবং সেখান থেকে মালিকের মুনাফা নিশ্চিত করা যাবে এবং জনগণের এখানে কল্যাণ সাধন করা যাবে, সেটাকে কিন্তু আমরা এখানে ব্যবসা বলতে পারি। তো আমরা এখানে প্রকৃতপক্ষে ব্যবসা বলতে এখানে আর্থসামাজিক প্রক্রিয়াকেই বলি, যেটার মাধ্যমে আসলে মুনাফা অর্জন করে সমাজের মানুষের বা জনগণের সেবা প্রদান করেই কিন্তু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে তাদের ব্যবসা প্রতিষ্ঠান সুনামের সাথে বা খ্যাতির সাথে পরিচালনা করে থাকে। তো আমরা এখানে ব্যবসা বলতেই সমাজের এইসব বৈধ অর্থনৈতিক মানবীয় কার্যাবলীকেই আমরা ব্যবসা বলবো। তো আমরা ব্যবসাকে যদি শিল্পের দিক থেকে বর্ণনা করি, শিল্পের দিক থেকেও আমরা ব্যবসাকে বলতে পারবো যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রকৃতি প্রদত্ত সম্পদের আহরণ, রূপান্তর এবং বাজারজাতকরণ করার পর ভবিষ্যতের প্রয়োজন মেটানোর জন্য এগুলাকে যদি আমি গুদামজাতকরণ করি, পরিবহন এবং ক্রয় বিক্রয়ের সাথে আমি যদি জড়িত থেকে ভোক্তাদের কাছে আমি যদি সেগুলাকে এই পণ্য সেবাকর্মগুলোকে পৌঁছে দিয়ে যদি আমি মুনাফা নিশ্চিত করতে পারি, সেটাকে কিন্তু আমি ব্যবসা বলতে পারি। তো এইভাবেই তুমি ব্যবসার সংজ্ঞা বিভিন্ন আঙ্গিক থেকে তুমি লিখতে পারো। তো আমরা এতক্ষণ যে যা কিছু আলোচনা করেছি তুমি কিন্তু 3টা আঙ্গিক পেয়েছো, এই 3টা আঙ্গিক থেকে তুমি ব্যবসা সংজ্ঞাটা লিখতে পারো। যেমন তুমি শিল্পের আদলেও ব্যবসা সংজ্ঞাটা লিখতে পারো যে তুমি ওই যে প্রাকৃতিক প্রদত্ত সম্পদ এটাকে আহরণ করে এটা রূপগত উপযোগ সৃষ্টি করে যদি তুমি মানুষের কাছে এটাকে বিক্রয় বিতরণের ব্যবস্থা করে মুনাফা অর্জন করো, এটাকে তুমি ব্যবসা বলতে পারবা। আবার দ্বিতীয় আমরা যেটা পেয়েছি যে তুমি যদি বিপণনের কাজের সাথে যে উৎপাদনের পরে উৎপাদন, এখানে পরিবহন, গুদামজাতকরণ বা বন্টনের যে সহায়ক কার্যাবলী আছে এটার সাথে জড়িত থেকে যদি এখানে কেউ মুনাফা অর্জনের সাথে জড়িত হয়, সেটাকেও আমরা এখানে ব্যবসা বলতে পারি। এছাড়াও তুমি এই 2টা ছাড়াও যদি কেউ তার আমরা বলি যে মানবীয় কার্যাবলী বা তার নিজস্ব দক্ষতার মাধ্যমে যদি সে সমাজের সেবা প্রদান করে যদি সে তার আর্থিক দৈন্যতা দূর করতে পারে, সেটাকেও আমরা এখানে ব্যবসা বলতে পারবো, যেটাকে আমরা প্রত্যক্ষ সেবা বলি। তো এইভাবে আমরা ব্যবসা সংজ্ঞাটা 3 দিক থেকে আলোচনা করতে পারি। তো আমরা ব্যবসার উৎপত্তি এবং ক্রমবিকাশের ইতিহাসটাতে এখন চলে যাব। এইটা থেকে তোমার সৃজনশীল প্রশ্ন আসবে না, কিন্তু এইটা থেকে তোমার এমসিকিউ কোয়েশ্চেন আসবে। এমসিকিউ কোয়েশ্চেনে তুমি এখান থেকে কোয়েশ্চেন পাবাই। আমরা যখন ভর্তি পরীক্ষাগুলোতে দেখি, ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি তুমি অ্যানালাইসিস করো, ভর্তি পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করলে তুমি এখান থেকে অবশ্যই প্রশ্ন পাবা। যেমন এখানে আমরা ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশটা কিভাবে হলো, এখানে আমরা 3টা যুগে ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশটাকে ভাগ করতে পারি। তো এটা প্রাচীন যুগ, এরপর মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই 3টা পর্যায়ে আমরা ব্যবসার ক্রমবিকাশ বা ব্যবসাটা কিভাবে একদম আদি যুগ থেকে বর্তমান অবস্থায় আসলো সেটা কিন্তু আমরা এখানে তুলে ধরতে পারি। তো সেটাকে আমরা এখানে ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশটা বলতে পারি। তো প্রথম যেটা আছে আমরা প্রাচীন যুগ বলি, যে প্রাচীন যুগে ব্যবসাটা আসলে কেমন ছিল। তো প্রাচীন যুগে তোমরা সবাই জানো যে প্রাচীন যুগে মানুষ গুহায় বসবাস করতো বা বন জঙ্গলে যাযাবরের মতো তাদের জীবন ছিল। তো সেখানে মানুষ এখানে ফল মূল আহরণ করা, পশু শিকার করা, এগুলোর মাধ্যমে তারা জীবন নির্ধারণ করত। তো সেই ক্ষেত্রে কিন্তু ওইখানে ব্যবসার কিন্তু তখনও এখানে বিকাশ ঘটেনি। তখন মানুষ সাধারণত আমরা দেখতাম যে একজন আরেকজনের সাথে তাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো বিনিময় করত। এইটা ছিল প্রাচীন যুগে, যে যারা এখানে মৎস্য শিকারী ছিল, যারা মাছ ধরতে পারত, এই বন্য মানুষ যারা শুধু মাছ শিকার করত, তারা দেখা যেত যে যারা এখানে পশু শিকারে পারদর্শী তাদের সাথে মাছ দিয়ে পশু শিকারের যে গুস্ত সেটা কিন্তু তারা আদান প্রদান করত। আবার যারা এখানে বিভিন্ন ধরনের কাজ যেমন মধু আহরণ করত, তারা কিন্তু এটা দিয়ে অন্য জিনিস
কিন্তু তারা তাদের অন্য গোত্র থেকে কিন্তু বিনিময় করে তারা নিয়ে আসতো। তো এই প্রাচীন যুগে ব্যবসার যেই ধারণা, সেই ব্যবসার ধারণাটা একদম ধরো যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড এরকম সংজ্ঞায়নে প্রাচীন যুগের ব্যবসাটা আসলে পড়বে না। প্রাচীন যুগে ব্যবসাটার ক্রম উন্নতির একদম যেহেতু প্রাথমিক যুগ বা প্রাথমিক অবস্থা, তো সেই ক্ষেত্রে ব্যবসাটা মানে আদলটাই ছিল এখানে বিনিময় প্রথার উপরে নির্ভরশীল, অথবা এখানে বিনিময়টা হইতো। তো আমরা প্রাচীন যুগটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তোমার আদিম স্তর, আরেকটা হচ্ছে এখানে বিনিময় প্রথার উদ্ভব। তো আদিম স্তর যেটা আছে প্রাচীন যুগে, আদিম স্তরের ক্ষেত্রে আমরা একটু আগে যেটা বলেছি যে এখানে মানুষ যাযাবর শ্রেণী যারা ছিল তারা বিভিন্ন গুহাতে বসবাস করত, এবং সেখানে গুহাবাসী যারা ছিল তারা এখানে পশু শিকার বা মৎস্য শিকার করত। তো তারা নিজেদের ভিতরে তাদের শিকার করা যেই মাছ বা পশু বা বন্য জীবজন্তু এগুলা কিন্তু আদান প্রদান করত। তো এর পরবর্তীতে দেখা গেল যে মানুষ গুহা ছেড়ে, এই আদিম যুগেই কিন্তু মানুষ গুহা ছেড়ে এই যে বিভিন্ন ধরনের শস্য বীজ তারা যেগুলা আশেপাশে থেকে পেত এগুলা তারা সংগ্রহ করত। এগুলা সংগ্রহ করেই তারা তাদের যেখানে তারা বসবাস করত এগুলা ওইখানে কিন্তু তারা বপন করে ওইখান থেকে দেখলো যে এইখান থেকে ফসল হয়। পরবর্তীতে তারা আস্তে আস্তে গুহা ছেড়ে তারা সমতল ভূমিতে চলে আসে এবং সেখানে তারা চাষাবাদ শুরু করে এবং সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করে। সেই আদিম যুগে যখন কৃষিকাজ শুরু হয় তখন থেকে কৃষিকাজ এবং এখানে পশুপালন এই দুইটা জিনিস কিন্তু ব্যবসার প্রাথমিক সূচনা বলতে পারি আমরা। যে তখন কৃষিকাজ যখন করা হতো, যারা এখানে ঝুম চাষ করতো, এই যে এখনো পার্বত্য অঞ্চলের যারা আছে তারা ঝুম চাষ করে, তো এই যে তাদের যে শস্য, এই শস্যগুলো কিন্তু তারা এই যে যারা পশুপালন করত তাদের সাথে এই পশুর বিনিময়ে তাদের শস্য আদান প্রদান করত। তো এইভাবেই আমরা এখানে প্রাচীন যুগটা দেখি যে প্রাচীন যুগে কিন্তু তোমার আস্তে আস্তে গুহাবাসী মানুষ, আগেও পরিবার প্রথা ছিল বা গোত্র প্রথা ছিল, সেটা থেকে তারা পরিবারে সংঘবদ্ধভাবে বসবাস করে বিভিন্ন প্রতিকূল বা তোমার এখানে বিভিন্ন বিরূপ প্রভাব, প্রাকৃতিক যে বিরূপ প্রভাব এইগুলা মোকাবেলা করার শক্তি কিন্তু তারা পরিবারের সংঘবদ্ধ হয়ে বসবাস করা থেকে তারা যে পায় বা পেত, সেটা থেকেই তাদের এখানে পরিবার প্রথার উদ্ভব ঘটে। তো সেই কারণেই তারা একসাথে বসবাস করত এবং নিজেদের ভিতরে কিন্তু এখানে তারা আত্মনির্ভরশীল ছিল এবং এখানে গার্হস্থ্য অর্থনীতি বা গৃহস্থালির যে কাজগুলা সেগুলা কিন্তু তারা এখানে একত্রিতভাবে সমাজবদ্ধভাবে হয়ে এই আদিম যুগে মানুষ চালু করে। এর পরবর্তীতে শুরু হয় হচ্ছে বিনিময় প্রথার যুগ। এটা আমরা প্রাচীন যুগেরই বলি যে দ্বিতীয় পার্ট। সেখানে বিনিময় প্রথার ক্ষেত্রে নিজের চাহিদা মেটানোর পরে তারা নিজেদের পণ্যগুলা অন্যদের সাথে কিন্তু এখানে বিনিময় করত। তো এখানে কৃষি পণ্যের সাথে বিভিন্ন ধরনের পণ্য বিনিময়ের কথা আমি একটু আগেই বলেছি। তো বিনিময় যুগে এই বিনিময়টা ছিল, এই বিনিময় যুগে কিন্তু তোমার এখানে কোনো ধরনের এখানে আমরা বলি যে বিনিময়ের মাধ্যম কিন্তু তখনও উদ্ভাবন হয়নি। তো প্রাচীন যুগে কিন্তু কোনো বিনিময় মাধ্যম উদ্ভাবন হয়নি। বিনিময় মাধ্যম বলতে আমরা এখানে মুদ্রা, কড়ি, স্বর্ণ মুদ্র বা রৌপ্য মুদ্র এগুলার কথা বলছি। এই প্রাচীন যুগে কিন্তু এটার উদ্ভবটা হয়নি। অনেক ক্ষেত্রেই তোমাদের এখানে এমসিকিউতে প্রশ্ন আসে যে বিনিময় প্রথা বিনিময়ের জন্য মুদ্রা বা এখানে বিভিন্ন ধরনের মাধ্যম এটা চালু হয় কোন যুগে। তো তোমার এখানে প্রাচীন যুগ থাকতে পারে, মধ্যযুগ থাকতে পারে, আধুনিক যুগ থাকতে পারে। তো এখানে প্রাচীন যুগটা কিন্তু হবে না। তো কখন শুরু হয়? প্রথম শুরু হয় হচ্ছে আসলে মধ্যযুগ থেকে। তো আমরা এখন আসো এই বিনিময় প্রথার পরে প্রাচীন যুগ শেষ, আমরা এখন চলে আসবো মধ্যযুগে। তো মধ্যযুগে আমরা দেখি যে এখানে মানুষ যখন এই যে পরিবার বা সমাজবদ্ধ হয়ে স্থায়ীভাবে যখন মানুষ বসবাস শুরু করে এবং তারা যখন চাষাবাদ এবং কৃষিকাজের সাথে জড়িত ছিল, এইটা থেকেও তারা তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো এখানে তৈরি করার দিকে মনোযোগী হয়। যেহেতু তারা স্থায়ীভাবে এখানে সমতল ভূমিতে বসবাস শুরু করে, তাদের প্রয়োজনের জন্য অনেক জিনিসই এখানে দরকার পড়ে। যেমন এখানে মানুষ রান্না করার জন্য, শস্য বীজ রান্না করার জন্য এখানে মাটির পাত্রের এইখানে প্রয়োজন অনুভব করে। তো এই কারণে এখানে কুমারের উদ্ভব হয়। আবার এখানে মানুষ বিভিন্ন বন্য পশু শিকার করার পর সেগুলোকে কাটার জন্য এখানে বিভিন্ন ধরনের অস্ত্র, দা, বটি এগুলার প্রয়োজন অনুভব করে। সেখান থেকে কামারের উদ্ভব হয়। এছাড়াও এখানে তাদের এখানে পরিধেয় যে বস্ত্র, তারা গাছের
বাকল, পাতা অথবা এখানে পশুর যে চামড়া ছিল এটা দিয়ে তাদের লজ্জা নিবারণ করত। পরবর্তীতে তারা প্রয়োজন অনুভব করলো যে এই লজ্জা নিবারণ করার জন্য যে এখানে একটা কোনো কাপড় টাপড় জাতীয় কোনো কিছু দিয়ে বা বস্ত্র দিয়ে এই লজ্জা নিবারণ করা যায় কিনা। তো সেই ক্ষেত্রে তারা এখানে তাঁত শ্রেণী যেটা আছে সুতা থেকে এখানে তাঁত শ্রেণীরও কিন্তু উদ্ভব হয়। তো মধ্যযুগেই আমরা দেখি যে এই বিভিন্ন ধরনের এক্সপার্টাইজ কাজের ক্ষেত্রে কিন্তু মানুষের যে প্রয়োজন সেটা অনুভব হয় এবং সেখান থেকে কিন্তু এই বিভিন্ন পেশারও উদ্ভব হতে থাকে। তো এই পেশার উদ্ভবের মধ্য দিয়েই কিন্তু তোমার মধ্যযুগের সূচনা এবং মধ্যযুগে এই পেশাগুলোই পরবর্তীতে কিন্তু এখানে বিনিময়ের মাধ্যম হিসাবে বিভিন্ন অর্থ এবং রৌপ্যমুদ্রের উদ্ভব ঘটায়। কারণ আমি যখন একটা সেবা দিচ্ছি আমার এই সেবার বিনিময়ে আমি কোনো না কোনো কিছু আমি বিনিময় হিসেবে প্রত্যাশা করি। তো সেই কারণেই এখানে মধ্যযুগের যে প্রথম যেই আইডিয়াটা আছে মধ্যযুগে ধাতব দ্রব্য এবং মুদ্রার প্রবর্তন হয়। তো প্রথম যেটা আছে আমরা যে বিনিময় প্রথার প্রতিবন্ধকতা যেটা ছিল যে আমি আমার 5টা মাছের বিনিময়ে আমি আসলে কতটুকু পশু মাংস পাবো অথবা আমি আমার শস্যের বিনিময়ে কতটুকু মাছ পাবো, এটাতে সবসময় একটা সমস্যা থেকে যেত। তো সেই কারণে মধ্যযুগে আমি একটা মাধ্যম যে আমি আমার জিনিসটা আমার ইচ্ছা মতে আমার ন্যায্য দাম দিয়ে আমি এই রৌপ্যমুদ্র বা এখানে করির বিনিময়ে আমি এটা কারো কাছে দিয়ে দিব, আমি পরবর্তীতে এই জিনিসটা দিয়ে আমি আবার আমার প্রয়োজন মতো আমার যে জিনিসটা আছে আমি অন্য কারো কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবো। তো সেই কারণেই এই ধাতব দ্রব্য বা মুদ্রার প্রবর্তন হয়। তো আমরা এখানে ধাতব দ্রব্য বা মুদ্রার প্রবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু আমরা কেনাবেচার যে আইডিয়াটা সেটা আসে এবং এখানে ওজন করা বা পরিমাণ করার পদ্ধতিটাও আসে যে আমি একটা ধাতব মুদ্রা দিব নাকি 2টা ধাতব মুদ্রা দিব, তো সেটা একটা জিনিসের পরিমাণের উপরে নির্ভর করে। তো সেই কারণে পরিমাণ বা ওজন এটাও কিন্তু মধ্যযুগে আবিষ্কার হয়। এরপরে হচ্ছে এখানে মধ্যযুগেই এখানে বাজার ও শহরের উৎপত্তি হয়। যেহেতু এখানে মধ্যযুগে বিভিন্ন পেশার মানুষের উদ্ভব হয়, এই পেশার জীবী মানুষ যারা আছে তারা তাদের উৎপাদিত জিনিসগুলো যে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট দিনে নিয়ে বসতো, যেটাকে আমরা হাট বলি। তো এই হাট থেকেই স্থায়ীভাবে তোমার বাজার প্রথাটা আসে। বিভিন্ন স্থানে উৎপাদিত দ্রব্য বিক্রির জন্য মানুষ এখানে স্থায়ীভাবে এখানে ওই জিনিসগুলো নিয়ে বসে, যেখানে এটাকে আমরা বাজার বলি। তো এই বাজার প্রথাটা কিন্তু তোমার মধ্যযুগেই উদ্ভব হয় এবং এই মধ্যযুগে ক্রেতা বিক্রেতার এই যে সমাগম বিভিন্ন পণ্যকে এই বিনিময়ের মাধ্যমে কেনার জন্য যে ক্রেতা বিক্রেতা দূর দূরান্ত থেকে আসতো, তো এটার কারণেই এখানে বাজারের সৃষ্টি হয় এবং এই বাজারটাই স্থায়ী বাজার রূপে বা স্থানীয় বাজার রূপে রূপ নেয়। তো এরপরে আসে হচ্ছে আমাদের এই মধ্যযুগে যেটা আছে যে বিভিন্ন ধরনের সংঘ বা এখানে মহাজন শ্রেণীর উদ্ভব। তো আমরা এখানে সংঘ ব্যবস্থা বা মহাজন শ্রেণীর যে উদ্ভব হয় যে আমরা বাজার থেকে আমরা বাজারের নিকটবর্তী বিভিন্ন ধরনের গ্রাম বা লোকালয়ের উদ্ভব, এই লোকালয়টাই পরবর্তীতে যখন ব্যাপক পরিমাণে এখানে উৎপাদন বা এখানে চাষাবাদের সাথে যখন জড়িত হলো তখন শহরের উদ্ভব হইল। তো এই শহর শ্রেণী এবং এখানে এই লোকালয়ের উদ্ভবের সাথে সাথেই কিন্তু বিভিন্ন ধরনের শ্রেণীর বা পেশার মানুষের উদ্ভব হয়। যেমন এখানে পেশাজীবী শ্রেণী যারা আছে, পেশাজীবী শ্রেণীরা তারা একত্রিতভাবে এখানে যারা এইখানে কেনাবেচার সাথে জড়িত তারা বণিক সংঘ গড়ে তোলে এবং এইখানে যারা উৎপাদনের সাথে জড়িত তারা এখানে এই যে তাঁত শিল্পের যাদের সাথে যারা জড়িত তাঁত শিল্প সংগঠন তারা গড়ে তোলে। তো এইভাবেই বিভিন্ন ধরনের এখানে বণিক সংঘ গড়ে ওঠে যারা এখানে কেনাবেচার সাথে জড়িত। তো এই সংঘগুলা পরবর্তীতে এখানে তাদের নিজেদের ভিতরে জিনিসপত্র কেনাবেচা ছাড়াও অন্যের কাছ থেকে জিনিসপত্র একসাথে কিনে নেওয়ার জন্য এখানে মহাজন শ্রেণীরও উদ্ভব ঘটে, যারা এখানে যারা মানে সমাজের যারা ব্যক্তি বিশেষের যে উৎপাদনগুলোকে একসাথে কিনে নিত এবং পরবর্তীতে তারা বিভিন্ন ব্যবসায়ীর কাছে এগুলাকে বিক্রি করতো, তাদেরকে আমরা এখানে মহাজন বলি। তো মহাজনের ক্ষেত্রে আমরা যে মাছের ক্ষেত্রে আমরা যে 1000 বছরের ইতিহাস এখানে আমরা দেখেছি যে এখানে যারা এখানে মৎস্য চাষী ছিল, তো মৎস্যজীবী যারা ছিল তারা কিন্তু মাছ আহরণ করে এই আড়তদারদের কাছে বিক্রি করতে হইতো একটা নির্দিষ্ট দামে। তো আড়তদাররা যেই দাম দিত সেই দাম নিয়েই কিন্তু তাদের এই যে যারা নৌকাতে সারা রাত কষ্ট করে মাছ এখানে ধরতো তাদের কিন্তু সেই দামটা নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকতে হইতো। তো আমরা এই শ্রেণীটার উদ্ভব দেখি হচ্ছে মধ্যযুগে।
তো এই মহাজন শ্রেণীর পরবর্তীতেই আমরা এখানে মধ্যযুগের যে অগ্রগতি, আমরা 1500 সাল থেকে শুরু করে 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার হয়। তখনও মধ্যযুগ চলতে থাকে। 1750 সাল শিল্প বিপ্লবের আগ পর্যন্ত সময়টাকে আমরা এখানে মধ্যযুগ হিসেবে চিহ্নিত করি। এবং এই মধ্যযুগে এখানে ব্যক্তিবিশেষের উৎপাদন এবং ছোটোখাটো এখানে শ্রমনির্ভর যে উৎপাদন সেটা এখানে প্রচলিত হয়। এবং এক দেশের সাথে আরেক দেশের এখানে বিনিময়ের যে মাধ্যম, এই মাধ্যম চালু হওয়ার কারণে রৌপ্যমুদ্র বা এখানে স্বর্ণমুদ্রার মাধ্যমে কিন্তু এক দেশ আরেক দেশের সাথে এখানে পণ্য আমদানি রপ্তানির কাজটাও এখানে করতো। যেমন ইংল্যান্ড থেকে এবং ইউরোপের দেশগুলো থেকে আমরা জানি এখানে এই যে এই কলম্বাস আমেরিকা আবিষ্কার করে, তো আমেরিকা থেকে অনেক জিনিস কিন্তু এখানে ইউরোপের দেশগুলোতে আসে। আবার উৎপাশা অন্তরীপ আবিষ্কার করে এখানে আমরা দেখি যে এই ভাস্কো ডা গামা, তো ভাস্কো ডা গামা এখানে ভূমধ্যসাগর দিয়ে উৎপাশা অন্তরীপ দিয়ে কিন্তু এখানে এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আসার এখানে নৌপথ সে আবিষ্কার করে। তো এই আবিষ্কারের ফলে কিন্তু এই দেশ থেকে এই স্বর্ণমুদ্রার বিনিময়ে বিভিন্ন জিনিস কিনে নেওয়া এবং এই যানবাহন দিয়ে সেই জিনিসগুলা ইউরোপের দেশগুলোতে নিয়ে যাওয়া, এই প্রয়োজনটা কিন্তু অনুভব হয়। তো এই মধ্যযুগের এই অগ্রগতিতে আমরা দেখি যে বিভিন্ন দেশ এক দেশ আরেক দেশের সাথে কিন্তু এখানে বাণিজ্যের সম্পর্কটা গড়ে তোলে এবং ব্যাংক ব্যবস্থা বা অর্থ যেটা আমরা কাগজে মুদ্রা, এটারও কিন্তু এই মধ্যযুগেই প্রচলন হয়। তো এরপরে আমরা বাণিজ্য এবং উপনিবেশিক যুগ দেখি, যেটা মধ্যযুগেরই শেষ। বাণিজ্য এবং উপনিবেশিক যুগে আমরা দেখি যে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে কিন্তু তোমার এখানে ব্যবসা বাণিজ্যের যেহেতু ব্যাপক প্রসার ইউরোপের দেশগুলোতে হয়, সেখান থেকেই মানুষ দলে দলে এখানে এশিয়ার দেশগুলো থেকে কাঁচামাল সংগ্রহের জন্য আসতে থাকে। এবং আমরা ওই সময়ে সিল্ক রুট, যেটা তোমার আমরা এখন আলোচিত একটা বিষয় দেখি, এই সিল্ক রুটের মাধ্যমে কিন্তু এই দেশ থেকে এবং চীন এবং এশিয়ার দেশগুলো থেকে কিন্তু ইউরোপের এবং মধ্য এশিয়ার দেশগুলোতে কিন্তু এখানে পণ্য নিয়ে যাওয়া হতো। তো এইভাবেই আমরা এখানে বাণিজ্য এবং উপনিবেশিক যুগের আমরা সূচনা হতে দেখি। বাংলাদেশেও আমরা অনেক ধরনের বিদেশিদের আগমন দেখি, যেমন পর্তুগিজরা বাংলাদেশে আগমন করেছে, এখানে ইংল্যান্ড আগমন করেছে। তো এইভাবে আমাদের যে উপনিবেশিকবাদ, এটার অধীনেও আমরা প্রায় 200 বছর ছিলাম। তো এটা কিন্তু তোমার এই মধ্যযুগের এই ব্যবসার সূচনা থেকেই কিন্তু এই উপনিবেশিকবাদের এই সূচনাটা হয়। তো এই উপনিবেশিকবাদের এই সূচনা কিন্তু ভূমধ্যসাগরের আমরা যে জলপথ আবিষ্কার সেটার ফলেই কিন্তু হয়েছে। যে আমাদের দেশে যে এত ধন সম্পদ, এটা কিন্তু ইউরোপ বা এখানে পার্বত্য অঞ্চলের যে দেশগুলো বা মরুভূমি যারা আছে তাদের কিন্তু এই ধন সম্পদগুলো তাদের নেই। তাদের এখানে কৃষিকাজ হয় না, অথবা মরুভূমির দেশগুলোতে মৎস্য চাষের মতো কোনো কিছুই এখানে সুযোগ নেই। এটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটা সৌভাগ্য ছিল। তো সেই কারণেই ইউরোপ থেকে এবং মধ্য এশিয়ার দেশ থেকে কিন্তু দলে দলে মানুষ আমাদের দেশে আসতে থাকে বা আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আসতে থাকে। তো এইভাবেই মধ্যযুগের শেষ হয়। মধ্যযুগের শেষের পরেই আমাদের শুরু হয় হচ্ছে আধুনিক যুগ। তো আধুনিক যুগের শুরুটা আমরা বলি হচ্ছে যে আধুনিক যুগের শুরুটাই হচ্ছে শিল্প বিপ্লব দিয়ে। তো শিল্প বিপ্লবের যে সময়কাল, এটাও তোমাদের এমসিকিউ প্রশ্নে আসতে পারে যে শিল্প বিপ্লবের সময়কালটা কোন সময়। আমরা 1750 থেকে 1850 পর্যন্ত এখানে এই সময়টাকে আমরা শিল্প বিপ্লবের সূচনা লগ্ন বলি। যে এই শিল্প বিপ্লবটা এই সময় ধরেই প্রায় 100 বছরের উপর ধরেই এখানে শিল্প বিপ্লবটা চলতে থাকে। এখানে বিভিন্ন ধরনের যন্ত্রের আবিষ্কার হয়। শিল্প বিপ্লব বলতে এখানে শিল্পের ক্ষেত্রে ব্যবহৃত যে যন্ত্রপাতি সেগুলোর আবিষ্কার কিন্তু এই সময়ে হয়। তো সেই কারণে এটাকে আসলে শিল্প বিপ্লব বলে, বা এখানে যান্ত্রিকতার শুরু এই সময়টাতে হয়। তো আধুনিক যুগের শুরুটা আসলে এই যান্ত্রিকতা দিয়েই শুরু হয়। তো আধুনিক যুগে আমরা দেখি যে শিল্প কারখানায় বিপুল পরিমাণে তোমার এই যন্ত্রের নির্ভর উৎপাদন এখানে শুরু হয় এবং বিপুল পরিমাণে উৎপাদিত দ্রব্য সামগ্রী বিক্রি করার জন্য এখানে মজুতদারির সৃষ্টি হয় এবং বিভিন্ন ধরনের গুদামজাতকরণ পদ্ধতি এবং বিভিন্ন ধরনের বিনিময় মাধ্যম কিন্তু এখানে সৃষ্টি হয়। এবং আধুনিক যুগে এই যন্ত্র নির্ভর উৎপাদনের কারণেই ইউরোপের দেশে যে উৎপাদিত পণ্য সামগ্রী সেগুলা কিন্তু তারা নিজেরা ভোগ করতে পারতো না।
সেগুলা বিভিন্ন দেশে বিক্রয়ের প্রয়োজন হয়ে পড়ে। তো সেই কারণে এই আধুনিক যুগে আমরা দেখি যে এই বিভিন্ন দেশ থেকে আমদানি রপ্তানি বা এক দেশ আরেক দেশে যেই পণ্যগুলো উৎপাদিত হয় না সেইগুলো এখানে আমদানি রপ্তানির একটা প্রক্রিয়া কিন্তু তারা শুরু করে। তো এইভাবেই আমরা আধুনিক যুগে দেখি যে ব্যাংক বিমা থেকে শুরু করে এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, মোবাইল ব্যাংকিং, ইএফটি অথবা এখানে সুইফট অথবা বিকাশ, রকেট, শিওর ক্যাশ, ইউ ক্যাশ অথবা বাংলাদেশ ডাক বিভাগের নগদ, এগুলা কিন্তু বর্তমান সময়ে আমাদের এখন যুগের চাহিদা হিসাবে কিন্তু আমরা ব্যবসার ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহৃত হতে দেখছি এবং এগুলো প্রত্যেকটাই এক একটা ব্যবসার মাধ্যম হিসাবে কিন্তু ব্যাপক জনপ্রিয়। তো এই নতুন চিন্তাভাবনা বা ধ্যান ধারণার এই উদ্ভাবনের ফলেই কিন্তু ব্যবসার ক্রমবিকাশ দিন দিন সম্প্রসারিত হয়ে বর্তমান যুগ পর্যন্ত আসে। তো আমরা এখানে আধুনিক যুগের যেই সূচনা, আধুনিক যুগের সূচনা যদি আমরা একটু যাই, এখানে শিল্প বিপ্লব এবং যান্ত্রিকতার যুগ যেটা আছে, যে আমরা শিল্প বিপ্লব এবং যান্ত্রিকতার যুগে আমরা দেখি যে এই আধুনিক যুগটা যখন শুরু হলো 1750 থেকে 1850 পর্যন্ত, আমরা বলেছি যে এখানে যন্ত্র উৎপাদিত হয়েছে বা আবিষ্কার হয়েছে। তো এই যন্ত্র আবিষ্কার হওয়ার পরে মানুষ এই যন্ত্র দিয়েই খুব সহজে অধিক পরিমাণে কিন্তু পণ্যদ্রব্য বা সেবাকর্ম উৎপাদন করতে পারে বা মানে ওয়েটা তারা এখানে আবিষ্কার করে। তো আমরা এখানে শিল্প বিপ্লব এবং যান্ত্রিকতার যে যুগ, এখানে দেখি যে এখানে জেমস ওয়াটের স্টিম ইঞ্জিনের কথা তোমরা শুনেছ। এই স্টিম ইঞ্জিনের কারণে কিন্তু তোমার এখানে এই যে তোমার গতির যে কথাটা, যে একটা ইঞ্জিন চালিয়ে সামনে যাওয়া, যেমন এখানে আমরা স্টিমের এই ইঞ্জিন দিয়ে এখানে রেল ব্যবস্থার কথা আমরা এখানে জানি যে এই আধুনিক যুগের শুরুতে যে রেল ব্যবস্থা ছিল সেটা কিন্তু বাষ্পচালিত এখানে ট্রেনের মাধ্যমেই শুরু হয় এবং এখানে জাহাজেও এই প্রযুক্তি ইউজ করে, জাহাজেও তোমার এখানে যান্ত্রিকতার আসে। আগে যেখানে বাতাসের উপরে নির্ভর করে এখানে অনেক সময় লাগায় তোমার জাহাজ দিয়ে তোমার ভ্রমণ করে এক দেশ থেকে আরেক দেশে তোমার যাওয়া লাগতো, এই যান্ত্রিকতার কারণে কিন্তু এই কাজটা খুব সহজ হয়ে গেছে। এবং আমরা এশিয়ার বা দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে যে এখানে যে সম্পদগুলো আমরা এখানে কৃষি সম্পদ যেগুলো, এগুলো কিন্তু ইউরোপের দেশগুলোতে নিয়ে যাওয়া খুব কঠিন ছিল তোমার নৌপথে। তো সেই ক্ষেত্রে স্টিম ইঞ্জিনের ফলে যেহেতু ট্রেন আবিষ্কার হয়েছে, আমরা এই সিল্ক রুট ধরে কিন্তু এই ট্রেনের মাধ্যমে কিন্তু এই দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে কিন্তু পণ্য সামগ্রী একদম তোমার ইউরোপের দেশগুলোতে একদম লন্ডন পর্যন্ত বা ব্রিটেন পর্যন্ত কিন্তু এগুলো আসা যাওয়া করতো। তো এইভাবেই আমরা দেখি যে যান্ত্রিকতা কিন্তু মানুষের এখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা গতি নিয়ে আসে এবং এই যন্ত্র নির্ভর ব্যবসা বাণিজ্যের ফলে কিন্তু এখানে ব্যাপক পরিমাণে উৎপাদন শুরু হয় এবং এখানে আধুনিকায়ন বা বিশেষায়ন অথবা শ্রম বিভাগের মতো এখানে ধ্যান ধারণারও এখানে উদ্ভব হয়। তো এইভাবেই আমরা আধুনিক যুগের যে সূচনা সেটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি। এরপরে প্রযুক্তি এবং তথ্য ব্যবস্থারও উদ্ভাবন হয়। তো আমরা আধুনিক যুগে যান্ত্রিকতা যখন শুরু হয় বা যন্ত্র নির্ভর উৎপাদন যখন শুরু হয়, এরপরেই এই যন্ত্রগুলোকে কন্ট্রোল করার জন্য নতুন নতুন ইনোভেশন বা উদ্ভাবন, যে যন্ত্রের যে ভোগান্তি এগুলো কমানোর জন্য কিন্তু ইনোভেটিভ আইডিয়া আসতেই থাকে। আগের যে বাষ্প ইঞ্জিন ছিল, বাষ্পচালিত ইঞ্জিন, তো এটাতে কিছু সমস্যা ছিল। তো সেই কারণে এখানে প্রযুক্তি উদ্ভাবন হয় যে আমরা তাপচালিত বা তেল দিয়ে তোমার এখানে ইঞ্জিন, আগে যেটা কয়লা পুড়িয়ে বাষ্প উৎপাদন করে এখানে পরিচালনা করা হতো, সেটা কিন্তু তাপ উৎপাদনের মাধ্যমে এখানে পরবর্তীতে দেখা গেল যে জ্বালানি হিসাবে তেল বা গ্যাস এটার ব্যবহার চলে আসে। তো এটা হচ্ছে তোমার রিসার্চ এবং ডেভেলপমেন্টের মাধ্যমে তোমার নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং নতুন নতুন এখানে পণ্য প্রচার প্রসার এগুলা কিন্তু শুরু হয়। এরপর হচ্ছে শিল্প সমৃদ্ধ এবং আধুনিক বিশ্ব বাণিজ্য পরবর্তীতে আমরা দেখি যে শুরু হয়, যে এক দেশ আরেক দেশের সাথে এই যে উৎপাদিত জিনিসগুলো আদান প্রদান বা বিনিময়ের এখানে দরকার পড়ে। তো আমি চাইলেই আমেরিকাতে একটা জিনিস পাঠাতে পারবো না, অথবা আমেরিকা চাইলেই আমার দেশে একটা জিনিস এখানে দিতে পারবে না। তো এই যে সমস্যাটা এটা দূর করার জন্য, এখানে বাণিজ্যের প্রতিবন্ধকতাটা দূর করার জন্য এখানে গ্যাটের উদ্ভব হয় 1948 সালে। গ্যাট বলতে আমরা এখানে জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফ অ্যান্ড ট্রেড, যে এখানে বাণিজ্য এবং বাণিজ্যের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা এগুলো দূর করার জন্য এখানে গ্যাটের উদ্ভব হয় 1948 সালে। এবং গ্যাট একটা দেশের সাথে আরেকটা দেশের এখানে পণ্য বিনিময়ের ক্ষেত্রে
বা লেনদেনের ক্ষেত্রে মুদ্রা বিনিময় হার এবং যে বাধা যেগুলো ছিল এগুলো কিন্তু দূর করার জন্য গ্যাট কিছু নীতিমালা এখানে আবিষ্কার করে। এই গ্যাটের উদ্ভাবিত নীতিমালার কারণেই এখানে বাণিজ্যের যে বাধাগুলো আস্তে আস্তে দূর হতে থাকে এবং এক দেশ আরেক দেশের সাথে তাদের যে ঘাটতি পণ্যগুলো বা উদ্বৃত্ত যে পণ্যগুলো সেগুলো কিন্তু আদান প্রদানের এখানে সুবিধা পায় বা আমদানি রপ্তানির সুবিধাটা তারা পায়। এবং এই গ্যাটেরই পরবর্তী রূপ আমরা 1995 সালে গ্যাটটাই পরিবর্তিত হয়ে WTO-তে কনভার্ট হয়, যেটাকে আমরা এখানে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হিসাবে জানি। এটা 1995 সালে 1948 সালে যে গ্যাট ছিল এটাকেই পরিবর্তিত হয়ে 1995 সালে কিন্তু সেটা WTO-তে কনভার্ট হয়। তো তোমাদের কিন্তু এখানে MCQ কোয়েশ্চেন থাকতে পারে যে কখন এই সংস্থাগুলোর উদ্ভব হয়। তো আমরা এখানে এই যে WTO বলি এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা একটা আঞ্চলিক জোট বলি আমরা, যে এটা বিভিন্ন অঞ্চলে আমরা দেখা যায় যে এই যে নাফটা আছে, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এরিয়া, যে আমাদের উত্তর আমেরিকার যে দেশগুলো আছে এই দেশগুলোর ভিতরে এক দেশ আরেক দেশের ভিতরে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে যে বাধাগুলো এটা নাফটার মাধ্যমে দূর হয়ে গেল। আবার সাফটা যেটা আছে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, তো সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু এই দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে এদের ভিতরে কিন্তু এখানে বাণিজ্যের ক্ষেত্রে এখানে সুবিধাজনক যেই বিষয়গুলো আমদানি রপ্তানির ক্ষেত্রে কিন্তু এখানে কতটুকু এখানে শুল্ক নির্ধারিত হবে বা কোন পণ্য আমদানি রপ্তানি করা যাবে কোন পণ্য আমদানি রপ্তানি করা যাবে না এটা কিন্তু এখানে নির্ধারিত হয়ে গেল। এরপরে এখানে আসিয়ান আছে, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। তো আসিয়ানের মাধ্যমে এক দেশ আরেক দেশের সাথে এখানে বাণিজ্যিক জোটও আছে, এছাড়াও এখানে রাজনৈতিক জোটও এখানে গড়ে ওঠে। তো এই বাণিজ্যিক এবং রাজনৈতিক বিভিন্ন জোটগুলা কিন্তু তোমার বিভিন্ন অঞ্চলে ব্যবসা বাণিজ্যের সহজীকরণের ক্ষেত্রে কিন্তু অনেক সাহায্য করেছে। তো এই কারণে আমরা দেখি যে WTO যেটা আছে এটা আন্তর্জাতিক জোট আমরা বলি, যে এখানে পুরো বিশ্বের প্রায় 90টির উপরে দেশ এখানে এটার সদস্য, এবং এখানে এই সদস্য দেশগুলো একটা নির্দিষ্ট চুক্তির আলোকেই এক দেশের সাথে আরেক দেশের আমদানি রপ্তানির যে চুক্তি এই চুক্তির আলোকে কিন্তু তাদের বাধা নিষেধ অথবা ট্যারিফ অথবা তাদের এখানে বিনিময়কৃত মুদ্রার যে মান অথবা স্বর্ণ মান এগুলা কিন্তু এখানে নির্ধারিত করেই তারা এক দেশ আরেক দেশের সাথে পণ্য আমদানি রপ্তানি এতে যুক্ত হয়। তো এইভাবেই আমরা এখানে আধুনিক যুগে এই সিস্টেমগুলোও বা এইসব জোটগুলোও উদ্ভব হতে দেখি। তো এই ছিল আমাদের ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা। তো আমাদের আরেকটা টপিক এখানে তোমাদের আলোচনায় বাকি আছে। তো আমাদের এখানে মোটামুটি সময় প্রায় 40 মিনিট চলে গেছে। তো আমরা 5 মিনিটে যতটুকু পারি আমাদের এরপরের যে টপিকটা আছে এটা আলোচনা করব, যে ব্যবসার আওতা ও পরিধি। এটা আমরা একটু আগে যে আলোচনা ছিল ওইখানে কিছুটা আসছে। তো আমরা ব্যবসার আওতা ও পরিধির ভিতরে আমরা যে জিনিসটা পাই যে ব্যবসাটা আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে আবদ্ধ বা কোন কোন ক্ষেত্রতে আমরা বলতে পারবো যে এখানে ব্যবসা আছে। তো এটাকে আমরা ব্যবসার আওতা বা পরিধি বলি, যে কতটুকু পর্যন্ত ব্যবসার পরিধিটা বিস্তৃত। তো ব্যবসার পরিধিটা আসলে আমরা তিনটা বলি, যে তিনটা ভাগে ভাগ করা যায় ব্যবসার আওতা ও পরিধিটাকে। প্রথম হচ্ছে ব্যবসাটা আসলে শিল্প বা এখানে উৎপাদনের সাথে যে জড়িত যে কাজগুলো সেটাকে আমরা ব্যবসা বলতে পারি। দ্বিতীয়ত আমরা উৎপাদনের পরবর্তী যে বন্টন এবং বন্টনের যে সহায়ক কার্যাবলী সেটাকে আমরা এখানে যারা জড়িত থাকে তাদেরকে আমরা এখানে ব্যবসা বলতে পারি। অথবা এখানে এগুলার বাইরে যে প্রত্যক্ষ সেবা, এই উৎপাদন অথবা এখানে উৎপাদনের সাথে জড়িত না, এইগুলা ছাড়াও মানুষ নিজের জীবিকা নির্বাহ করতে পারে। যেমন আইনজীবী যারা আছে, ডাক্তার যারা আছে, তারা কিন্তু এখানে তাদের সেবার বিনিময়ে কিন্তু এখানে তাদের আর্থিক যে মুনাফা সেটা কিন্তু তারা করছে। তো সেটাকে আমরা এখানে প্রত্যক্ষ সেবা বলছি। তো এই তিনটা ক্ষেত্রেই আমরা এখানে ব্যবসার আওতা বা পরিধিটাকে বিস্তৃত হতে দেখি। তো প্রথম যেটা আছে আমরা শিল্পর ক্ষেত্রে যদি একটু বিস্তারিত যাই, যে শিল্প কিন্তু আমরা এখানে আমরা বলেছি শিল্প হচ্ছে উৎপাদনের বাহন, বা কোনো কিছু উৎপাদন করা বা কোনো কিছু রূপগত পরিবর্তন করা বা প্রাকৃতিক প্রদত্ত যে সম্পদগুলো আছে এগুলোকে আহরণ করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা, বা এই প্রাকৃতিক প্রদত্ত সম্পদগুলোকে আমরা বিভিন্ন ধরনের রূপ বা আকার আকৃতি পরিবর্তন দিয়ে যখন মানুষের অভাব পূরণে ব্যবহার করতে পারবো তখন এটাকে আমরা বলি হচ্ছে শিল্প। তো আমরা শিল্পের ক্ষেত্রে দেখি যে কাঠ থেকে আসবাবপত্র তৈরি হয়, এটা এক ধরনের উপযুক্ত তৈরি করছে। অথবা নদী থেকে মাছ আহরণ করে মাছটাকে প্রসেস করে মানুষের খাবার উপযোগী
করা হচ্ছে, অথবা ড্রাই ফিশ হিসেবে এটা পরবর্তীতে মানুষের খাবারের জন্য সংরক্ষণ করা হচ্ছে। এইভাবে কিন্তু এখানে বিভিন্ন ধরনের শিল্প আমরা দেখি। এছাড়াও এখানে আমরা বিভিন্ন ধরনের শস্যদ্রব্য থেকে আমরা মশলা অথবা বিভিন্ন ধরনের শস্যদ্রব্য সংরক্ষণ করে এগুলাকে গুঁড়া করে, যেমন গম থেকে আটা বা বিভিন্ন ধরনের প্রসেস ফুড কিন্তু আমরা এখানে তৈরি হতে দেখি। তো এইখানে এটাকে আমরা এখানে শিল্প বলছি। তো এই শিল্পের এখানে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, আমরা এখানে মোটামুটি 5 থেকে 6টা ভাগে এটাকে ভাগ করে আলোচনা করতে পারি। এগুলোর বিস্তারিত আলোচনা তোমরা পরেও পাবা। তো শিল্পের ক্ষেত্রে এখানে প্রথম যেটা আছে যে উত্তোলন শিল্প। উত্তোলন শিল্পের ক্ষেত্রে আমরা দেখি যে মাটির নিচ থেকে বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য বা জঙ্গল থেকে কাঠ বা নদী থেকে মাছ, এটাকে যখন আমরা সংগ্রহ করি সেটাকে আমরা এখানে উত্তোলন শিল্প বলছি। তো এই উত্তোলন শিল্পের পরে আছে প্রজনন শিল্প। প্রজনন শিল্প বলতে এখানে প্রজনন প্রক্রিয়ার উপরে নির্ভরশীল যে শিল্প সেটাকে আমরা প্রজনন শিল্প বলি। যেমন আমরা ডিম থেকে মুরগি, আবার মুরগি থেকে ডিম, আবার ডিম থেকে মুরগি, অথবা এইখানে এই প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে গরু থেকে ডেয়ারি ফার্ম বা দুধ, অথবা আবার এখানে বাছুর থেকে আবার দুধ, এই যে প্রক্রিয়ার মাধ্যমে যে জিনিসগুলো প্রজনন প্রক্রিয়ার উপরে নির্ভরশীল থেকে যে শিল্পটা সেটাকে আমরা এখানে কিন্তু বলি হচ্ছে প্রজনন শিল্প। এরপর হচ্ছে নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প বলতে আমরা এখানে নির্মাণ কাজের সাথে জড়িত যেই কাজগুলো আছে সেটাকে আমরা নির্মাণ শিল্প বলতে পারি। যেমন আমরা বাড়িঘর তৈরি, দালানঘর তৈরি, অথবা রাস্তাঘাট নির্মাণ বা মেরামত, এইগুলোর সাথে জড়িত যেই কাজগুলো সেগুলোকে আমরা এখানে নির্মাণ শিল্পের ভিতরে বলি। তো আমরা এখানে এটাকে শিল্প বলছি এই কারণে যে এটা কিন্তু রূপগত পরিবর্তন করছে। আমরা কোনো কিছু রূপগত পরিবর্তনটাকেই আসলে এখানে শিল্প বলি। এরপর হচ্ছে যান্ত্রিক শিল্প। যে যান্ত্রিক শিল্প বলতে আমরা এখানে যন্ত্রের সাহায্যে কোনো কিছুর যদি রূপগত পরিবর্তন করি সেটাকে আমরা যান্ত্রিক শিল্প বলি। যেমন আমরা এখানে আখ থেকে চিনি উৎপাদন করি, অথবা এখানে পাট থেকে পাটজাত দ্রব্য, বস্তা অথবা কাপড় উৎপাদন করি, বা বস্ত্র থেকে আমরা এখানে বস্ত্র শিল্পের মাধ্যমে মেশিনে ইউজ করে কিন্তু আমরা ফেব্রিক্স তৈরি করছি। তো এটা কিন্তু আমরা বলছি হচ্ছে যান্ত্রিক শিল্প। যন্ত্র নির্ভর এখানে যে উৎপাদন ব্যবস্থাটা সেটাকে আমরা এখানে যান্ত্রিক শিল্প বলছি। এরপর হচ্ছে সেবা পরিবেশন শিল্প। তো সেবা পরিবেশন শিল্প হচ্ছে মানুষের জীবনযাপনটাকে আরামদায়ক এবং সহজ করার জন্য শিল্পে নিয়োজিত যে কাজগুলা বা এখানে যে রূপগত পরিবর্তন করা হচ্ছে সেটাকে আমরা সেবা শিল্প বলতেছি। যেমন এখানে বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, পানি এগুলার বিতরণের সাথে যারা জড়িত থাকে তারা এখানে সেবা শিল্পের সাথে আসলে জড়িত। এরপরে হচ্ছে এখানে কৃষিজ শিল্প যেটা আছে, এখানে কৃষিকাজের ক্ষেত্রে কৃষি পণ্য উৎপাদন এবং সেটাকে আহরণ করা, যেমন ধান, পাট, খাদ্যশস্য, অথবা মৌচাক থেকে মধু আহরণ করা, চা আহরণ করা, এগুলো সবগুলোই এখানে কৃষিজ শিল্প আমরা বলে থাকি। তো এই সবগুলোই কিন্তু এখানে শিল্পের আওতার ভিতরে পড়ে। তো আমরা ব্যবসার একটা ক্ষেত্র দেখলাম যে শিল্প, এরপরে হচ্ছে ব্যবসার আরেকটা ক্ষেত্র সেটা হচ্ছে বাণিজ্য। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বাণিজ্য। তো বাণিজ্যের ক্ষেত্রে আমরা বলি যে বাণিজ্য হচ্ছে এখানে বিনিময়ের বা বন্টনের একটা ব্যবস্থা, যেটা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ব্যবসার ক্ষেত্রে উৎপাদনের পরে ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর যে গ্যাপটা, এই গ্যাপে অনেকগুলো সমস্যা আছে। এই প্রতিবন্ধকতা বা সমস্যাগুলো দূর করার কাজে যেটা জড়িত থাকে সেটাকে আমরা বলি হচ্ছে বাণিজ্য। যেমন এখানে আমরা উৎপাদনের পরে উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পণ্যটা পৌঁছানোর প্রয়োজন পড়ে, এটাকে আমরা বলি হচ্ছে পরিবহন বা এখানে স্থানগত বাধা, অথবা এখানে সময়গত একটা বাধা। ধরো যে শীতকালের আলু আমরা গরমেও খাই, এখানে একটা সময়গত বাধা দূর করার জন্য গুদামজাতকরণের প্রয়োজন পড়ে। তো এইভাবে আমরা এখানে বাণিজ্যের ক্ষেত্রে এই প্রতিবন্ধকতাটা দূর করার সাথে জড়িত যে কাজগুলো আছে সেটাকে আমরা এখানে বাণিজ্য বলি। যেমন এখানে বাণিজ্যের ক্ষেত্রে আমরা পণ্য বিনিময়টাকে প্রথমেই বলি, যে পণ্য বিনিময় বলতে এখানে কেনাবেচার কাজটাকেই আমরা বলি, বা মালিকানা সত্ত্ব পরিবর্তনের কাজটাকে বলি, যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে মালিকানা সত্ত্বটা পরিবর্তন হবে। তো এই বাণিজ্যের ক্ষেত্রে প্রথম যেটা আছে পণ্য বিনিময়, এটাকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অভ্যন্তরীণ পণ্য বিনিময়, আরেকটা হচ্ছে এখানে আমরা বলি হচ্ছে বৈদেশিক পণ্য বিনিময়। তো অভ্যন্তরীণ পণ্য বিনিময় যেটা আছে এটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পাইকারি ব্যবসা, আর একটা হচ্ছে খুচরা ব্যবসা। এটা তোমাদের এমসিকিউ কোশ্চেনে আসে যে অভ্যন্তরীণ পণ্য বিনিময়কে কয় ভাগে ভাগ করা যায়, অথবা পণ্য বিনিময়কে কয় ভাগে ভাগ করা যায়, অথবা তোমার বৈদেশিক পণ্য বিনিময়কে কয় ভাগে ভাগ করা যায়। তো বৈদেশিক পণ্য বিনিময়কে আমরা আবার 3টা ভাগে ভাগ করে পারি। যে বৈদেশিক পণ্য বিনিময় বলতে আমরা এক দেশ থেকে আরেক দেশে যখন পণ্য বিনিময় করি তখন এটাকে আমরা বৈদেশিক পণ্য বিনিময় বলি। তো সেটাকে আমরা এখানে আমদানি রপ্তানি এবং পূর্ণ রপ্তানি বাণিজ্য বলতেছি। তো এখানে আমদানি রপ্তানি, পূর্ণ রপ্তানি বাণিজ্য এগুলো সবগুলোই তোমরা জানো। শুধু পূর্ণ রপ্তানি বাণিজ্য যেটা আছে এটা একটু আমি বলে দিই, যে বিদেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করে তা প্রক্রিয়াজাত করে পুনরায় সে দেশে বা অন্য দেশে রপ্তানি করা হলে সেটাকে আমরা পূর্ণ রপ্তানি বাণিজ্য বলি। ধরো যে বাংলাদেশ থেকে যে চামড়া, র হাইড যেগুলো আছে, কাঁচা চামড়া, এটা যদি
ভারত বা বিভিন্ন দেশ নিয়ে যায় এবং সেটাকে ফিনিশ করে ফিনিশ লেদার হিসাবে তারা এটাকে ধরো যে জ্যাকেট বা বিভিন্ন ধরনের ব্যাগ অথবা প্রস্তুতকৃত জিনিস হিসেবে যদি আবার সেটাকে বাংলাদেশেই রপ্তানি করে সেটা কিন্তু ভারতের জন্য পূর্ণ রপ্তানি হবে। তো এইভাবে আমরা দেখি যে বিভিন্ন জিনিসগুলো এখানে প্রক্রিয়াজাত করে পুনরায় এটা যদি অন্য কোনো দেশে প্রেরণ করা হয়, আমি আমার নিজেদের সেটা উত্তর দিতে হয় না, আমি অন্য দেশ থেকে সেটা আনলাম, এনে সেটাকে প্রক্রিয়াজাত করে যদি আমি আবার অন্য কোনো দেশে সেটাকে প্রেরণ করি সেটাকে আমরা পূর্ণ রপ্তানি বলতে পারি। তো এখানে আমরা এই ব্যবসার আওতা পরিধিতে আমরা বিনিময়ের সহায়ক কার্যাবলী, আমরা এখানে বাণিজ্যের ক্ষেত্রে যেটা বলেছি পণ্য বিনিময় এবং পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলী। তো পণ্য বিনিময় নিয়ে এতক্ষণ কথা হলো, পণ্য বিনিময়ের যে সহায়ক কার্যাবলী সেটা তোমরা একটু বাসায় দেখে নিবা। আমরা এখানে পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলী যেটা ছিল পরিবহন, বীমা, গুদামজাতকরণ, ব্যাংকিং, এগুলো আমরা আগেও আলোচনা করেছি, এগুলো সহজ জিনিস তোমরা জানো। এবং প্রত্যক্ষ সেবা যেটা আছে এটা ইতিমধ্যেই আমি আলোচনাতে নিয়ে এসেছি, যে ব্যক্তি বিশেষের যে দক্ষতা বা এখানে স্পেশালাইজেশনের বা নিজের যে জ্ঞান মনন সেটার মাধ্যমে সে যদি কোনো স্বাধীন অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, যদি অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে, সেটাকে আমরা এখানে প্রত্যক্ষ সেবা বলতেছি। যেমন উকিলের সেবা, অথবা আমরা এখানে বিভিন্ন ধরনের আমরা সিএ ফার্মের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা আছে তারা এখানে হিসাব নিকাশের ক্ষেত্রে তোমাকে সহায়তা করে থাকে। তো এরা কিন্তু সবাই কিন্তু এখানে প্রত্যক্ষ সেবার সাথে জড়িত। তো এই ছিল আমার আজকের আলোচনা। তো আমরা এরপরে যেটা আছে আমাদের এখানে মূল্যায়নের কাজ আছে, আমরা 1 মিনিট একটু মূল্যায়নের প্রশ্নগুলো দেখে নিব, তারপর আমরা ক্লাস শেষ করে দিব। তো মূল্যায়নে আমরা যে প্রশ্নগুলো আছে এতক্ষণ যা আমি আলোচনা করেছি এখান থেকে আমরা মূল্যায়নের 5টা প্রশ্ন আছে। তো তোমরা 1 মিনিট সময় পাবা। তো আনসারগুলো আমি বলছি, তুমি শুধু টাইপ করতে থাকো। 1 নাম্বার যেটা আছে যে শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়, এখানে 2, 3, 4, 5 কয় ভাগে ভাগ করা যায় তুমি এখানে আনসার করতে পারো। এরপরে হচ্ছে নদী থেকে এখানে মাছ আহরণ কোন ধরনের শিল্পের ভিতরে পড়ে, এখানে সেবা, নির্মাণ, উত্তোলন, পর্যটন শিল্প, সেটা তুমি উত্তর করো। ব্যবসার মুখ্য উদ্দেশ্য কোনটি, তো আমরা এখানে ব্যবসা নিয়ে অনেক আলোচনা করেছি, মুখ্য উদ্দেশ্য কোনটি সেটাও আমি বলেছি। এখানে মুখ্য উদ্দেশ্য কি, সম্পত্তি অর্জন, মুনাফা অর্জন, মানব সেবা বা গ্রাহকের সন্তুষ্টি কোনটা, সেটা তুমি এখানে আনসার করো। কখন ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনা হয়, একটু আগে কিন্তু আমরা সেটা আলোচনা করেছি, সেটা দ্বাদশ শতাব্দীতে, ষোড়শ শতাব্দীতে, নাকি অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে, নাকি অষ্টাদশ শতাব্দীর এখানে প্রথমে, সেটা কিন্তু এখানে তুমি করতে পারো, আনসার করতে পারো। এরপর হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয় কত সালে, 1992, 93, 94, 95, একটু আগেই আমরা এটা নিয়ে WTO নিয়ে আলোচনা করেছি। তো এইভাবে কিন্তু তুমি এখানে আলোচনা থেকে 5টা কোয়েশ্চেনের আনসার করতে পারো, এবং এই 5টা কোয়েশ্চেন সবগুলাই কিন্তু তোমাদের এখানে বিভিন্ন বোর্ডে আসছে। তো সেই কারণে এখানে এই প্রশ্নগুলো আমি নিয়ে আসি। তো আমরা দেখি যে লাইভে আমাদের সাথে কারা আছে, আমরা 30 সেকেন্ড একটু লাইভটা দেখবো যে লাইভে আমাদের সাথে কে কে আছে, একটু লাইভটা আমরা দেখি। তো লাইভে অনেকে আনসার করছে এখানে, যে যারা আনসার করছো এখানে নূর আমাদের সাথে রেগুলারই থেকে, নূর আনসার করেছে 1-এর এ, এরপরে এখানে 3-এর সি আনসার করেছে সে, 3-এর সি। এরপরে হচ্ছে এখানে এখানে আর হচ্ছে আচ্ছা আরো অনেকে আনসার করতেছে, এখানে সময় লাগবে আনসার করতে। এখানে 2-এর সি আনসার করেছে নূর, 3-এর বি আনসার করেছে। তো অনেকে হয়তো বা টাইপ করছো, বা অনেকেই পরবর্তীতে আমাদের পরে সংযুক্ত হয়েছে, তো অনেকেই চিন্তা করছো যে আনসার কোনটা হবে। তো এই কারণেই আমরা এখানে লাইভে ধরো যে বেশিক্ষণ সময় নষ্ট করি না, যে লাইভে অনেকেই থাকে অনেকেই থাকে না, আবার অনেকের নেটের সমস্যা থাকে। তো সেই কারণেই আমরা কিন্তু এখানে এত সময় দিতে পারি না। তো লাইভের যে প্রশ্নগুলো আছে, লাইভের প্রশ্নগুলো আমরা সলিউশন করে দেই, যে এই সলিউশনের মাধ্যমে আমরা দেখা যায় যে মোটামুটি কিছু জিনিস এখানে আইডিয়া পেয়ে যায়, যে এখানে যে জিনিসগুলো না পড়লেই নয়, এই জিনিসগুলোর সাথে কিন্তু আমরা এখানে পরিচিত হতে পারি। তো আমরা এখানে আনসার যেগুলো আছে আনসারগুলো একটু দেখে নেই। তো আমরা যদি একদম যেই টপিকটা আমরা শেষ করেছি সেই টপিকটা থেকে শুরু করি, আজকে যদি উল্টা দিক থেকে শুরু করি, যে বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয় কত সালে, 5 নাম্বারের আনসারটা কিন্তু আমরা একটু আগে পড়ে শেষ করেছি, যে 1995 সালে কিন্তু এই যে আমরা জোট যখন আলোচনা করেছি তখন বলেছি যে গ্যাপ 1948 সালে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটাই পরবর্তীতে 1995 সালে WTO-তে কনভার্ট হয়। এরপরে আমাদের 4 নাম্বার যেটা ছিল, যে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনা হয় কত সালে, তো আমরা এখানে দেখেছি যে 1750 থেকে 1850 পর্যন্ত সময়টা
দ্যাট মিনস এখানে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকেই এখানে ইংল্যান্ডের শিল্প বিপ্লবটা হয়। এখানে আনসার হচ্ছে 4 সি। এরপর হচ্ছে ব্যবসার মুখ্য উদ্দেশ্য কোনটি? তো এখানে ব্যবসার মুখ্য উদ্দেশ্য এখানে মুনাফা অর্জন, এটাই হচ্ছে ব্যবসার মুখ্য উদ্দেশ্য। এছাড়া এখানে ব্যতিক্রম কোনো কিছু নাই। এখানে নদী থেকে মাছ আহরণ কোন ধরনের এখানে শিল্প? তো নদী থেকে মাছ আহরণ আমরা জানি এটা হচ্ছে উত্তোলন শিল্পের সাথে জড়িত, একটু আগে আমরা সেটা আলোচনা করেছি। এবং শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়? তো শিল্পকে তোমরা যখন এখানে বইয়ে দেখবা যে শিল্পের ভাগটা এখানে বইয়ে তোমাদের আলোচনা করা আছে, আমরা এখানে মোটামুটি 5টা ভাগে কিন্তু এটাকে আলোচনা করি। এখানে প্রজনন শিল্প আছে, নিষ্কাশন শিল্প আছে, উত্তোলন শিল্প আছে, 5টা ভাগে এটাকে ভাগ করে আলোচনা করা যায়। তো আমরা এখানে দলীয় বা বাড়ির কাজ যেটা আছে, দলীয় বা বাড়ির কাজটা তোমাদেরকে একটু নিয়ে নাও। এখানে আমরা দলীয় কাজে বলেছি যে পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন, বন্টন এবং সহায়ক কার্যাবলীর সাথে সংশ্লিষ্ট 10টি ব্যবসা প্রতিষ্ঠানে তুমি এখানে তালিকা করবা। এটা তোমার বাড়ির কাজ। তো তুমি এই স্লাইডটা টেনে নিয়ে এই বাড়ির কাজটা একটু করে ফেলবা। তো আজকের ক্লাসে এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। সবাই ভালো থাকবে। নেক্সট ক্লাসে তোমাদের আমন্ত্রণ রইল।